আমরা ২ নাম্বার রেকর্ড শুরু করছি। রিপোর্টটা হচ্ছে প্রিপেয়ার এ উইকলি রিপোর্ট ফর দ্য শেয়ার মার্কেট অফ ঢাকা। আমাদের শেয়ার মার্কেট আজকের রিপোর্ট। আপনাদের কিন্তু ২ টা রিপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভেজিটেবল মার্কেট, আগের দিন যেটা করাইছি আমরা। আর আরেকটা হচ্ছে হ্যাঁ শেয়ার মার্কেট। প্রতি বছর আপনাদের সাজেশন হোক বা যেকোনো বই থেকে বোর্ড প্রশ্ন দেখবেন যে ২ টা রিপোর্টই ঘুরে ফিরে আপনাদের পরীক্ষা আসে। তো আগের বছর আমি বলছিলাম যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ছিলেন তারা কিন্তু আগের বছরে কোনো রিপোর্ট আসি নাই। তো এই বছর আসাটা মোস্ট ইম্পর্টেন্ট। আর যাদের অন্যান্য ডিপার্টমেন্ট যেমন অ্যাকাউন্টিং, মার্কেটিং আর ফাইন্যান্স, তো অন্যান্য ডিপার্টমেন্টের আগের বছর যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা পড়ার দরকার নেই। ঠিক আছে, ওই রিপোর্টটা বাদ দিয়ে আপনারা পরবর্তী রিপোর্টটা পড়লেই হচ্ছে। তারপরেও আমাদের এই ২ টা রিপোর্ট আমরা মুখস্থ রাখবো যাতে আমাদের কোনো প্রকার সমস্যা না হয় পরীক্ষার হলে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন আমাদের আজকে হচ্ছে শেয়ার মার্কেটকে নিয়ে রিপোর্ট করব। এবার আমরা একটু খেয়াল করি। দেখেন আমাদের প্রথমে রয়েছে দেখেন ইন্ট্রোডাক্টরি পার্ট। তো আমি বলছিলাম যে প্রত্যেকটা রিপোর্টের কিন্তু এক একটা পার্ট থাকবে আর সেই পার্টগুলো কিন্তু সেম কোয়ালিটির। যা আপনারা ভাবতেছেন যে আসলে অন্য রিপোর্টে অন্য পার্ট থাকবে আর আরেক রিপোর্টে আরেকটা, এমনটা না। ঠিক আছে, তো ঠিক আগের রিপোর্টের মতো এটাতেও দেখেন ইন্ট্রোডাক্টরি পার্ট আছে, ২ নাম্বার রয়েছে প্রিলিমিনারি স্পিচ, ৩ নাম্বারে মেইন পার্ট। তো ইন্ট্রোডাক্টরি পার্ট প্রারম্ভিক, আমাদের যেটা বলে প্রারম্ভিক অংশ। তো প্রারম্ভিক অংশে আমাদের শুরুর পর্যায়ে কি কি থাকতে পারে দেখেন ঠিক সেম ভাবে ৫টা তথ্য দেওয়া আছে আমাদের এখানে। সেই ৫টা তথ্যের মধ্যে দেখেন প্রথমে রয়েছে নেম অফ দ্য রিপোর্ট। আমাদের নেম অফ দ্য রিপোর্ট আমি বলছিলাম যদি কখনো রিপোর্ট আসে তাহলে ঠিক এইভাবে আমাদের ঠিক যেভাবে দেওয়া আছে এইভাবেই থাকবে। আর নেম অফ দ্য রিপোর্টের এইখান থেকে মুখস্থ করার দরকার নেই, ঠিক এইটুকু দেখে দেখে লিখলে হয়ে যাবে আপনার। ঠিক আছে, এরপর হচ্ছে নেম অফ মার্কেট। তো দেখেন আমাদের এখানে অবশ্যই লোকেশন উল্লেখ থাকবে বোর্ড পরীক্ষায়। এখন যদি লোকেশন উল্লেখ না থাকে তাহলে আমরা নিজেদের মতো করে একটা লোকেশন দিয়ে নেব, ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা খুলনা বা যে কোনো একটা জায়গায় দিলে হবে। এরপরে ৩ নম্বর রয়েছে নেম অফ প্রোডাক্ট। তো আগের ওইখানে পণ্যটা ছিল কি শাকসবজি নিয়ে না, হ্যাঁ আর এবার আপনাদের ভেজি নেম অফ দ্য প্রোডাক্ট কিন্তু অর্ডিনারি শেয়ার নিয়ে, যেহেতু আমাদের শেয়ার মার্কেট নিয়ে কথা। এবার ৪ নম্বর হচ্ছে স্টাডি ডিউরেশন। তো ঠিক যেমনটা আগের রিপোর্টে ছিল যে ৭ দিনের একটা রিপোর্ট, কারণ আমাদের প্রথমেই কিন্তু বলে দিছে যে উইকলি রিপোর্ট। তো উইকলি রিপোর্টটা যেহেতু ৭ দিনের, সেহেতু আমাদের এখানে স্টাডি ডিউরেশনটাও ঠিক সেম ভাবে ৭ দিনের আমরা দিয়ে নিব। তো দেখেন এখানে 1 ফেব্রুয়ারি তো 7 ফেব্রুয়ারি, তো এখানে একটা মাস আপনারা নিজেদের মতো দিবেন আর সালটা দেবেন ২০২৪ সাল বা ২৩ সাল। এইখানে কোনো তারিখ কোনো ফ্যাক্ট না। এরপরে তো আমাদের ৭ দিনের রিপোর্ট তৈরি করার পরে আমরা রিপোর্ট রাইটিং টাইম লিখছি ৮ তারিখে। তাহলে এই জিনিসটা আমি বলছিলাম যে শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি পার্টে এই জিনিসগুলো মনে রাখবেন। আর এই যে বাকি যে জিনিসগুলো রয়েছে এগুলো আপনাদের এমনি মাথার ভিতরে চলে আসবে যখন আপনি এই জিনিসগুলো লিখবেন যে নেম অফ দ্য রিপোর্ট, রিপোর্টের নাম কি, নেম অফ দ্য মার্কেট বাজারের নাম, নেম অফ দ্য প্রোডাক্ট পণ্যের নাম, স্টাডি ডিউরেশন কত দিনের বা রিপোর্ট অফ রাইটিং টাইম কবে লেখা হয়েছে। ঠিক এই জিনিসগুলো আপনাদের অলরেডি মাথায় সেট হয়ে যাবে। তাহলে ওই পয়েন্টগুলোই মনে রাখলেই আনা। ক্লিয়ার তো সবার? হ্যাঁ আচ্ছা, এরপরে দেখেন প্রিলিমিনারি স্পিচ মানে প্রাথমিক বক্তব্য। তো আমি বলছিলাম যে প্রিলিমিনারি স্পিচে একটা লাইন থাকবে এইটুকু মুখস্থ করার ক্ষেত্রে, যে ডিউরিং দ্য মেনশন উইক মানে উল্লেখিত সপ্তাহে। এইটুকু মনে রাখবেন যে আমাদের যে লোকেশনটা দেওয়া থাকবে, যেমন দেখেন এইখানে যে লোকেশনটা দেখছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, তাহলে অবশ্যই ওই লোকেশনটাই অনুযায়ী আমাদের মানে প্রাথমিক বক্তব্যটা সাজাইতে হবে। বুঝতে পারছেন? তাহলে ঠিক
ওইখানে যদি ঢাকা দেন এখানে অবশ্যই ঢাকা দেওয়া লাগবে, আর ওখানে যে লোকেশনটা দিবে এখানেও ঠিক সেম লোকেশন, কারণ আমাদের ওই লোকেশন অনুযায়ী রিপোর্টটা তৈরি করা হচ্ছে। তো আমরা রিপোর্টে চলে আসছি। তো দেখেন এখানে বলছে ডিউরিং দ্য মেনশন উইক ঢাকা স্টক এক্সচেঞ্জ টু ডাউনফল ইন দ্য মার্কেট, মানে উল্লেখিত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যর্থতায় বা নিম্নধারা পর্যবসিত হয়। বুঝতে পারছি আমরা এই লাইনটা? হ্যাঁ। তো আমি প্রথমেই একটা কথা বলে দিছিলাম যে আমাদের যে কোনো রিপোর্ট ভালো কিছুর জন্য কিন্তু রিপোর্টটা তৈরি হয় না, অবশ্যই খারাপ পর্যায়ের দিকে গেলে সেই রিপোর্টটা তৈরি হয়। তো আমাদের এই জিনিসটা আমাদের এই জিনিসটা খেয়াল করব যে যে কোনো জিনিসের আমাদের এখানে ডাউন ফেল নিয়েই আমরা শব্দটা তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আমাদের মেইন পার্টে আসি। আমাদের মেইন পার্টে পুরো কিন্তু কিভাবে জিনিসটা তৈরি হয়েছে বা এই খারাপ পর্যায়ের কারণগুলো কি কি বা কি কি পর্যায়ে ওইখানে ঘটিত হয়েছে সবকিছু পর্যায়ে কিন্তু আমাদের মেইন পার্টে থাকবে। যেমন আগের রিপোর্টে ছিল কিন্তু বডিতে ছিল, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো এবার বডি দেখেন ছিল আমার, 3 নম্বর। হ্যাঁ বডি অথবা মেইন পার্ট একটা দিলেই হবে। 1 নম্বর বলছে দেখেন রিজন বিহাইন্ড ডাউনফল মার্কেট, মানে আমাদের নিম্নধারার কারণটা কি? তো দেখেন এখানে আমাদের এই যে লাইনগুলো দেয়া রয়েছে এই লাইনগুলোর দিকে একটু খেয়াল করেন। বলছে দ্য মেইন the main reason behind downfall in the market during the mentioned week in the Dhaka Stock Exchange, the investment policy of the present government, the former lock-in system has been cancelled. মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের উল্লেখিত সপ্তাহে বাজার দর পতনের প্রধান কারণ হলো সাবেক লকিং সিস্টেমে বাতিল করা হয়েছে, ঠিক আছে? ফর হুইচ ফরেন ইনভেস্টমেন্ট আর কামিং এক্সটেন্সিভলি, মানে যার জন্য ব্যাপকভাবে বিদেশি বিনিয়োগ আসছে, এসব কারণে বাজারকে টেনে ধরছে। দিস রিজন হ্যাভ পুলড দ্য মার্কেট আপ, মানে এসব কারণে বাজারকে টেনে ধরছে বা বাজার খারাপ পর্যায়ে চলে গেছে। তো এই যে এক্সটেন্সিভলি মানে হচ্ছে ব্যাপকভাবে, আর এই পুলড অর্থ হচ্ছে টেনে ধরা বা খারাপ পর্যায়ের দিকে চলে যাওয়া, ঠিক আছে? তাহলে আমাদের এখানে সিস্টেমটা এইটুকু যে ওয়ার্ড বা এইটুকু যে লাইন এইগুলোকে বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ। দেখেন আপনাদের এই রিপোর্ট গুলো কিন্তু প্রত্যেকটা মূল বই থেকেই নেওয়া হয়েছে। আপনাদের কমার্স পাবলিকেশন যদি বই থাকে তাহলে দেখবেন যে আমি যেভাবে ঠিক করাচ্ছি ঠিক এই লেখাগুলোই আপনাদের বইতে রয়েছে, কিন্তু ওইখানে অনেক বড় আকারে দেওয়া আছে আর আপনাদের এখানে সংক্ষিপ্ত আকারে দিচ্ছি। এর কারণ হচ্ছে আমাদের এখানে বলছে রিজন বিহাইন্ড, মানে আমাদের কারণটা উল্লেখ করতে বলছে। তো মেইন যে কারণটা সেই কারণটা দেখালেই এনাফ, আমাদের বাকি কোনো লেখা বা বাকি কোনো ওয়ার্ড আনার কোনো দরকার নেই। আর যেহেতু ইংরেজি এজন্য আমাদের বুঝতে একটু অসুবিধা হয় বা মুখস্থ করতেও কেমন একটু সমস্যা হয়, বা অনেকক্ষণ এই বইটা নিয়ে বসে থাকতেও ঝামেলা হয়, যার জন্য আমরা শর্ট করে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বিষয়টা মাথার ভিতরে থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হ্যাঁ। দেখেন ডিমান্ড আর সাপ্লাই দেওয়া রয়েছে। আমাদের সবজি বাজারের নিয়ম ছিল কি? আমাদের সবজি বাজারের নিয়ম ছিল যে যোগান বেশি হয়েছে কিন্তু চাহিদা কম হয়েছে, তাই না? কিন্তু হ্যাঁ। এইটা কিন্তু শেয়ার মার্কেট, যার জন্য এইখানে কিন্তু ভিন্ন কথা আসবে। তো এখানে দেখেন কি বলছে, দেয়ার ওয়াজ এ হিউজ ডিমান্ড অবজার্ভ দ্য মেনশন পিরিয়ড, মানে উল্লেখিত সময়। ভাইয়া, হ্যাঁ বলেন। 3 নাম্বার পয়েন্ট পর্যন্ত দেখা যাচ্ছে, তারপর তো দেখা যাচ্ছে না। তারপরে দেখা যাচ্ছে না তাই? না।
তো আমাদের এখানে মেইন পার্টে বলছিল যে রিজন বিহাইন্ড ডাউনফল মার্কেট, মানে আমাদের মানে খারাপ পর্যায়ের কারণটা কি ছিল। এখানে দেখেন দেওয়া আছে দ্য মেইন রিজন বিহাইন্ড ডাউনফল ইন দ্য মার্কেট ডিউরিং দ্য মেনশন উইক ইন দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ ইজ ইনভেস্টমেন্ট পলিসি ফর দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট অফ ফর্মার লকিং সিস্টেম হ্যাজ বিন ক্যান্সেল। এইটুকুর অর্থ হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের উল্লেখিত সপ্তাহে বাজার দর পতনের প্রধান কারণ হচ্ছে বর্তমান সরকারের বিনিয়োগ নীতি সাবেক লগ ইন সিস্টেম বাতিল করা হয়েছে। এ কারণে হুইচ ফরেন ইনভেস্টমেন্ট আর কামিং এক্সটেন্সিভলি, মানে যার জন্য ব্যাপকভাবে বিদেশি বিনিয়োগ আসছে। দিস রিজন হ্যাভ পুলড দ্য মার্কেট আপ, মানে এ কারণে আমাদের বাজারকে টেনে ধরছে। তো আমি এখানে বলছিলাম যে এক্সটেন্সিভলি মানে ব্যাপকভাবে, আর এই পুলড মানে হচ্ছে টেনে ধরা বা খারাপ পর্যায়ে যাওয়া। আর আমি যেটা বলছিলাম দেখেন আপনাদের এই রিপোর্ট কিন্তু প্রত্যেকটা মূল বই থেকেই নেওয়া হচ্ছে, ঠিক আছে? এমন না যে আমি অন্য কোথাও শর্ট ভাবে আপনাদের লেখাচ্ছি বা লিখলে মার্ক পাবেন না। আপনাদের যদি কখনো কমার্স পাবলিকেশন বই থাকে তো ওইখানে খেয়াল করে দেখবেন যে এরকম হুবহু লেখা আছে। তো ওইখানে অনেক বড় আকারে আছে আর আমি এখানে শর্ট করে দিচ্ছি। শর্ট করার কারণ হচ্ছে আমাদের শুধুমাত্র মেইন যে কারণটা, এই কারণটা থাকলেই হচ্ছে, বাকি আমাদের অন্য কোনো ওয়ার্ড লেখার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা আপনাদের মুখস্থ করার সুবিধার্থে আমি এইটুকু শর্ট করে দিছি। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ আচ্ছা, তাহলে এবার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এবার কি দেখা যাচ্ছে সব? হ্যাঁ আচ্ছা, এবার ডিমান্ড অ্যান্ড সাপ্লাইতে আমি বলছিলাম যে যখন আমরা সবজি বাজার নিয়ে বলছিলাম তখন বলছিলাম যে চাহিদা কম ছিল আর যোগান ছিল বেশি, তাই না? কিন্তু এইটা যেহেতু শেয়ার মার্কেট, তো শেয়ার মার্কেটে অবশ্যই কিন্তু একটু ভিন্ন কোয়ালিটিতে হবে। তো এখানে দেখেন আপনাদের ডিমান্ডে বলছে দেয়ার ইজ এ হিউজ ডিমান্ড অবজার্ভ দ্য মেনশন পিরিয়ড, মানে উল্লেখিত সময়ে ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়। আর সাপ্লাইতে দেখুন এখানে বলছে যে দ্য সাপ্লাই টু মিট রেসপেক্টিভ ডিমান্ড ওয়াজ লিমিটেড, সংশ্লিষ্ট চাহিদা মেটাতে সরবরাহ ছিল সীমিত। তাহলে আমাদের ভেজিটেবল মার্কেটের সিস্টেমটা ছিল কি, যে আমাদের চাহিদা ছিল কম, যোগান ছিল বেশি। আর এখানে চাহিদা বেশি হচ্ছে কিন্তু আমাদের এখানে যোগানটা সেইভাবে নাই, লিমিটেড। বুঝতে পারছি আমরা? হ্যাঁ আচ্ছা, এরপরে দেখেন বলছে যে মেনি ইনভেস্টর পারচেস শেয়ার বাট ডিড নট সেট অল, মানে অনেক বিনিয়োগকারী শেয়ার কিনলেও মোটেও তা সেট করতে পারেনি। এই জন্যে আমাদের এখানে যোগানটা কম ছিল। এবার দেখেন আমরা আসি 4 নম্বরে, যে ওভারঅল সিচুয়েশন। আমাদের শেয়ার মার্কেটটায় ওভারঅল সিচুয়েশন কি ছিল দেখেন এখানে বলছে যে শেয়ার ট্রেডেড 100টা কোম্পানিজ, প্রাইস ইনক্রিজ 110টা কোম্পানি। শেয়ার ট্রেডে 100টা কোম্পানির অর্থ হচ্ছে 100টা কোম্পানির শেয়ার কেনা বেচা করা হয়েছে, ঠিক আছে? প্রাইস ইনক্রিজ 110টা কোম্পানি, 110টা কোম্পানির জন্য মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রাইস ডিক্রিজ ফর 5টা কোম্পানি, মানে 5টা কোম্পানির জন্য মূল্য হ্রাস পাইছে। প্রাইস রিমেইন সেম ফর 10টা কোম্পানি, 10টা কোম্পানির দাম একই রয়ে গেছে। আর টোটাল নাম্বার অফ শেয়ার ট্রেডেড 70,000, আমাদের মোট শেয়ার লেনদেনের সংখ্যা হচ্ছে 70,000। তাহলে এই ছিল আমাদের ওভারঅল সিচুয়েশন। এরপরে দেখেন আমাদের প্রাইস ইন্ডেক্স, মানে আমাদের কয়েকটা কোম্পানির নাম লিখছি। তো আমাদের এখানে যেমন ভেজিটেবল মার্কেটের কয়েকটা সবজির নাম লিখছিলাম, আর এখানেও ঠিক আমরা কয়েকটা কোম্পানির নাম লিখে দিচ্ছি। যেমন দেখেন আইএফআইসি ব্যাংক, এখানেও ঠিক বিগিনিং প্রাইস যেটা ছিল ক্লোজিং প্রাইসও তেমনটাই আছে। তারপরে আজিজ পাইপ, বাংলাদেশ ল্যাম্পস, চিটাগং সিমেন্ট, সিঙ্গার বাংলাদেশ।
তাহলে এইগুলো কিন্তু শেয়ারের প্রাইস, আর এইগুলো হচ্ছে ক্লোজিং প্রাইস। তো আমরা যেহেতু আমাদের বিগিনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইসটা দাম মূল্য কম দেখাবো, যেন আমাদের শেয়ার বাজারের খারাপ জিনিসটা আমাদের উপরে সামনে চলে আসে। বুঝতে পারছেন আপনার? আচ্ছা, এরপরে দেখুন বলছে কনক্লুশন, মানে হচ্ছে উপসংহার। সবাই কি এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। উপসংহারে দেখেন বলছে দ্য ট্রেন্ড অবজার্ভ দ্য মেনশন উইক ইজ এক্সপেক্টেড টু অপারেট দ্য নিউ ফিউ উইকস, মানে দ্য নেক্সট ফিউ উইকস। এর অর্থ হচ্ছে উল্লেখিত সপ্তাহে পর্যবেক্ষণ করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কাজ করবে। মানে আমাদের এই জিনিসটা শেয়ার মার্কেট যে খারাপের দিকে গেছে, যে এর জন্য আমাদের অবশ্যই সরকার সেরকম একটা কিছু সিদ্ধান্ত নেবে। ঠিক আছে, এইটাই আমাদের মূলত বুঝাইতে চাইছে। তো এই ছিল আমাদের উপসংহার, আর এইটা হচ্ছে টোটাল রিপোর্টের একটা ভ্যালু। তো এবার আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন। স্ক্রিনশট দেয়া গেলে আমাকে বলবেন। হ্যাঁ। এরপর এখান থেকে স্ক্রিনশট। হ্যাঁ ভাইয়া দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা রিপোর্টই মেইন। আমাদের এই দুইটা রিপোর্ট প্রতি বছর পরীক্ষায় আসবে, একটা হচ্ছে ভেজিটেবল মার্কেট আর একটা হচ্ছে শেয়ার মার্কেট। তো এখানেও ঠিক সেম ভাবে আপনারা যখন মুখস্থ করবেন, তখন এই যে রিজন বিহাইন্ড দ্য ডাউনফল মার্কেট, আমাদের কারণটা মুখস্থ করবেন, আর ঠিক এই উপসংহারের এইটুকু। আর বাকিগুলো আপনারা নিজেদের মতো এমনি লিখতে পারবেন, শুধু সিস্টেমটা দেখে রাখবেন। যেমন আমি এইখানে একটা কথা বলছিলাম যে আপনাদের ভেজিটেবল মার্কেটে কিন্তু যোগান ছিল বেশি, চাহিদা ছিল কম। আর এখানেও ঠিক তেমন দেখেন যে আমাদের চাহিদা ছিল বেশি, যোগানটা কম রয়েছে। ঠিক আছে, তাহলে ঠিক উল্টোটা। তো এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন যে যদি আমাদের শেয়ার মার্কেটটা আসে তাহলে ঠিক এইভাবে, আর ভেজিটেবল মার্কেটটা আসলে ওইভাবে। বুঝতে পারছেন আপনারা? হ্যালো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা।